হ্যালো এভরিওয়ান। এবার আমরা আমাদের সার্কিট অ্যানালাইসিস এর দ্বিতীয় প্রবলেমটা সম্পর্কে দেখব। দ্বিতীয় প্রবলেমটা ছিল এটা। এই প্রবলেমটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওর লিংক আমি তোমাদের দিয়ে দিব। তোমরা সেখান থেকে এটা দেখে নিতে পারো। আহ আমরা উম, এটা নিয়ে আমি আর ভিডিও বানাচ্ছি না, কেননা একই জিনিস দুইবার বানানো আসলে অযৌক্তিক। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেই ভিডিওটা দেখে নেওয়া এবং সিকোয়েন্সিয়ালি আগানো। সিকোয়েন্সিয়ালি আগালে তোমরা প্রবলেম গুলো সলভ করার স্ট্র্যাটেজি গুলো খুব ভালো করে আত্মস্থ করতে পারবে। আমরা আসি আমাদের থার্ড প্রবলেমে। থার্ড প্রবলেমটা হলো এটা। এই থার্ড প্রবলেমের ক্ষেত্রে দেখো যে আমরা এখানে বলেছে যে কে কে সুইচটা যদি খোলা থাকে তাহলে এখানে যে I1 I2 এবং I3 এর যে মান সেই মানগুলো কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো আমরা এখানে দুইটা কেস দেখবো। একটা কেস হলো যে যদি কে সুইচটা যদি ওপেন থাকে, অর্থাৎ এই প্রবলেমটা যেটা দেওয়া আছে, এবং আরেকটা এডিশনাল কেস দেখবো, সেটা হলো যে কে সুইচটা যদি ক্লোজ থাকে, অর্থাৎ এখানে যদি সুইচটা যদি এভাবে বন্ধ হয়ে থাকে তাহলে কি হবে। তাহলে প্রথমে দেখি যে কে সুইচটা যদি খোলা থাকে তাহলে কি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের তাহলে কে সুইচটা যদি খোলা থাকে তাহলে আমরা এরকম একটা সার্কিট পাবো, অর্থাৎ এখানে একটা ওপেন সার্কিট হয়ে থাকবে। অর্থাৎ এই জায়গায় আমরা যে সুইচটা আছে সেটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করতেছে। তো যেহেতু ওপেন সার্কিট, তার মানে এদিক দিয়ে আসলে বিদ্যুৎ প্রবাহিত হওয়া সম্ভব না, কেন বিদ্যুৎ প্রবাহিত হইতে গেলে কি অবশ্যই সেটাকে একটা ক্লোজড সার্কিট হইতে হবে। যেহেতু এটা ওপেন সার্কিট, সো আমাদের এখানে এই যে এই ব্রাঞ্চে আমাদের কোনো কারেন্ট ফ্লো হবে না। যেহেতু এই ব্রাঞ্চে কোনো কারেন্ট ফ্লো হবে না, তাহলে আমরা সোজা বলে দিতে পারি যে এখানে আমাদের I3 এর যে ভ্যালুটা সেটা কত হবে, সেটা হবে আমাদের 0 অ্যাম্পিয়ার। এবারে আসি আমাদের তাহলে সার্কিটটা মূলত কেমন হয়ে যাচ্ছে। সার্কিটটা মূলত হয়ে যাচ্ছে আসলে এরকম অনেকটা। আমরা তাহলে এই রোধটাকে নেগলেক্ট করতে পারি। আমাদের কারেন্টটা মূলত এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে আবার এখানে ব্যাক করবে। আশা করি বুঝতে পেরেছো। তো যদি এইভাবে ব্যাক করে তাহলে আমরা দেখি যে এখানে আমাদের টোটাল ভোল্টেজ কত। টোটাল ভোল্টেজ হবে দেখো 12 ভোল্ট, যেটা সেটা আসলে এদিকে কারেন্টটা ফ্লো করার ট্রাই করতেছে, এবং 9 ভোল্ট এটাও এইদিকে কারেন্ট ফ্লো করানোর ট্রাই করতেছে। তার মানে এদের যে ফ্লো এর যে ডিরেকশনটা সেটা আসলে কি সেম। তাহলে আমরা এখানে যে টোটাল যে ভি বা ই যাই বলি না কেন সেটা কত হবে, 12 ভোল্ট প্লাস 9 ভোল্ট। এবং এদিক দিয়ে যেহেতু আমাদের এবং সেম পরিমাণ কারেন্ট যেহেতু ফ্লো করবে, তাহলে আমরা বলতে পারি যে I1 এবং I2 আসলে সেম হবে, কেননা এদিক দিয়ে কারেন্টটা যাবে এদিক দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে গিয়ে এভাবে ব্যাক করবে। তার মানে কি কারেন্টটা কোনো জায়গায় আসলে স্প্লিট হচ্ছে না। যদি এই জায়গায় সুইচটা আসলে ক্লোজ থাকতো তাহলে কারেন্টটা এদিক দিয়ে এসে হয়তোবা এদিকে কিছু পরিমাণ কারেন্ট যেত এবং এদিকে কিছু পরিমাণ কারেন্ট যেত, বাট যেহেতু এখানে আসলে অন্য কোনো পাথ নাই কারেন্টের যাওয়ার, তার মানে কি পুরো কারেন্টটা আসলে মানে কারেন্টের যে মান সব ক্ষেত্রে আসলে সেম থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি যে I1 = I2। তো আমরা ধরে নিলাম সেটা হচ্ছে আই। এবং আমরা যদি দেখি যে আহ এখানে আমাদের তুল্য রোধ কত, অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আমাদের টোটাল রেজিস্ট্যান্স কত, আর এটা সমান হবে কত, 8 ওহম যোগ 7 ওহম। 8 ওহম যোগ 7 ওহম, এটা সমান হলো 21 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15 ওহম। তাহলে এক্ষেত্রে আমাদের I1 সমান I2 সমান I, এটা সমান আমরা কি বলতে পারি, ভি ভাগ আর। তাহলে এখানে ভি কত, 21 ভোল্ট, এবং আর কত, আর হচ্ছে 15 ওহম। তাহলে এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে এখানে পাচ্ছি 7, এখানে পাচ্ছি 5, which is 1.4 অ্যাম্পিয়ার, যদি না আমি ভুল করে থাকি। আহ তাহলে আশা করি এটা বুঝে গেছে। এটা আসলে অনেক ইজি, বাট আমরা যেটা দেখবো সেটা হলো যখন এই কে সুইচটা আছে, এই সুইচটা যখন ক্লোজড হয়ে যাবে তখন আসলে দুইটা লুপ হবে। এবং এই দ্বিতীয় যে কেসটা আছে এই কেসটা হচ্ছে তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, কেননা এখানে আসলে কির্চফের যে দুইটা সূত্রেরই আমাদের এখানে প্রয়োগ করতে হবে। আগের প্রবলেমে যেমন দেখেছি আমরা শুধুমাত্র কির্চফের প্রথম সূত্রটা আমরা ইউজ করেছি, বাট এই প্রবলেমের ক্ষেত্রে আমরা কির্চফের দুইটা সূত্রই ইউজ করব। এবার দেখো কে সুইচটা আমাদের কি, এবার কে সুইচটা হচ্ছে আমাদের ক্লোজড। কে সুইচ যেহেতু ক্লোজ, তার মানে কি এখানে আসলে একটা এই জায়গাটা আসলে একটা শর্ট সার্কিট হয়ে থাকে। তাহলে শর্ট সার্কিট যেহেতু হয়ে আছে তার মানে কি এখানে আসলে একটা এই ব্রাঞ্চটার মধ্য দিয়ে আসলে কারেন্ট এখন ফ্লো করবে। তাহলে এখানে আমরা ডিরেক্টলি বলে দিতে পারবো না যে I3 সমান হচ্ছে 0। আগের প্রবলেমটা অ্যান্সার তাহলে কি, আগের প্রবলেমটা অ্যান্সার হচ্ছে I1 = I2 হচ্ছে 1.4 অ্যাম্পিয়ার, এবং I3 এর ভ্যালু হচ্ছে কত, 0 অ্যাম্পিয়ার। আহ আশা করি এটা বুঝে গেছে। এই প্রবলেমের ক্ষেত্রে আসি আবার। এই প্রবলেমের ক্ষেত্রে এখন দেখো, এখন কিন্তু আসলে আমরা ডিরেক্টলি ওই আগের মতো এইভাবে ভি আর এবং আই বের করে আমরা আসলে সলভ করতে পারবো না, কেননা এখানে আসলে কিভাবে কারেন্টটা ফ্লো হবে সেটা আমরা জানি না। তো আমরা আসলে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট ধরে নিব। তো আসলে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে I1 I2 I3 এর যে ডিরেকশন সেটা দিয়ে দেওয়া হয়েছে, বাট যদি দিয়ে দেওয়া না থাকতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, সেই ক্ষেত্রে আমরা র্যান্ডমলি একটা ডিরেকশন ধরে নিতাম এবং ওই ধরে নিয়ে আমরা হচ্ছে কাজ করব। যদি আমরা কারেন্টের ডিরেকশনটাকে
ভুল ধরি তাহলে দেখবো যে অ্যান্সারটা আসলে নেগেটিভ আসছে। নেগেটিভ আসা মানে আমরা যেদিকে ধরেছি তার উল্টো দিকে আহ কারেন্টটা ফ্লো হচ্ছে। তো আসলে এটা আসলে ভুল না, এটা তুমি জাস্ট শেষে কমেন্ট করে দিবে যে এই ক্ষেত্রে আমাদের I3টা আমরা যে ডিরেকশনে ধরেছি তার উল্টা ডিরেকশনে ফ্লো করছে, বা I1টা উল্টা ডিরেকশনে ফ্লো করছে। তো এখানে যেহেতু দিয়ে দিয়েছে, তো আমরা এটা নিয়ে আর মাথা ঘামাবো না। কির্চফের যে সূত্রটা আছে এই ধরনের সার্কিট অ্যানালিসিস এর ক্ষেত্রে আমাদেরকে আসলে প্লাস মাইনাস সাইন কনভেনশনটা আসলে মাথায় রাখতে হবে। তো সাইন কনভেনশনটা কি? সাইন কনভেনশনটা হলো ব্যাটারির যেই আহ ছোট দাগ সেটাকে আমরা ধরবো হচ্ছে নেগেটিভ, আর ব্যাটারির যে বড় দাগ সেটাকে আমরা ধরবো পজিটিভ। সিমিলারলি এই ক্ষেত্রে এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। এরপরে আসো রোধের ক্ষেত্রে। রোধের ক্ষেত্রে যদি এই ব্রান্চের মধ্যে এই 8 ওহম রোধটা বা যে রোধটা আছে সেই রোধে ওই প্রান্তের যদি কারেন্ট, ওই রোধের মধ্যে যদি কারেন্ট ঢুকে, যেদিক দিয়ে ঢুকবে সেটা হলো পজিটিভ, আর যেদিক দিয়ে বের হবে সেটা হলো নেগেটিভ। অর্থাৎ এই দিক দিয়ে যেহেতু ঢুকেছে তার মানে এই প্রান্তটা হলো পজিটিভ, আর যে প্রান্ত দিয়ে বের হবে অর্থাৎ এই প্রান্তটা হলো নেগেটিভ। সিমিলারলি এখানে দেখো এই প্রান্ত দিয়ে ঢুকেছে, তো এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। এই ক্ষেত্রে কারেন্টটা ঢুকেছে এদিক দিয়ে, বের হয়েছে কি এদিক দিয়ে। তার মানে কি, আমরা 7 ওহমের ক্ষেত্রে এটাকে ধরবো পজিটিভ, এটাকে ধরবো নেগেটিভ। এটা হলো আমাদের প্রথম কাজ সার্কিট অ্যানালিসিস এর ক্ষেত্রে। এরপরে আমরা দেখো এখানে ভ্যারিয়েবল কয়টা, আসলে ভ্যারিয়েবল হলো আমাদের তিনটা। অর্থাৎ I1, I2 এবং I3, এই তিনটা যেহেতু ভ্যারিয়েবল, তো আমাদের এখানে কি তিনটা ইকুয়েশন লাগবে। তিনটা ইকুয়েশন আমরা কিভাবে পাবো? থ্রি ইকুয়েশন আমরা পাবো হচ্ছে, একটা পাবো থ্রি ইকুয়েশন, একটা পাবো হচ্ছে আমরা KCL থেকে, যেটা আমরা অলরেডি দেখেছি। KCL কিভাবে অ্যাপ্লাই করতে হয়, যে কোনো একটা জায়গায় আমরা KCL নিব, তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাবো। সেকেন্ড যে ইকুয়েশনটা, সেকেন্ড ইকুয়েশনটা পাবো আমরা হচ্ছে, সেকেন্ড এবং থার্ড দুইটা ইকুয়েশনই পাবো হচ্ছে আমরা KVL থেকে, ঠিক আছে। তাহলে সেকেন্ড এন্ড থার্ড এই তিনটা ইকুয়েশনই, দুইটা ইকুয়েশনই পাবো আমরা কথা থেকে, KVL থেকে। KVL হলো কিরশফ ভোল্টেজ ল, বা যেটাকে আমাদের বইয়ে কিরশফের প্রথম সূত্র বলেও বা দ্বিতীয় সূত্র যে কোনো একটা বলে অভিহিত করেছে। তো আমরা হচ্ছে কিরশফের ভোল্টেজ ল এভাবেই আসলে এখানে বলবো। তাহলে প্রথমে আসছি যে KCL অ্যাপ্লাই করতে হবে। KCL কোথায় অ্যাপ্লাই করবো? KCL হচ্ছে এমন একটা জায়গায় অ্যাপ্লাই করবো যে জায়গায় আসলে অ্যাপ্লাই করলে আমাদের লাভ হবে। আমরা যদি এই জায়গায় অ্যাপ্লাই করি তাহলে আসলে কোনো লাভ হবে না। তুমি যদি খেয়াল করো, এই নোটের মধ্যে কারেন্ট ঢুকেছে কি I2, এদিক দিয়ে বের হয়েছে কি I2, তাহলে আমরা কি পাচ্ছি? I2 ইকুয়ালস টু I2 পাবো, যেটাতে আসলে আমাদের কোনো লাভ হবে না। তো আমরা দেখবো যে যেখানে একটা আসলে জাংশন ক্রিয়েট হয়েছে, যেমন ধরো যে এই জায়গায় একটা জাংশন ক্রিয়েট হয়েছে, তো এই জায়গায় হচ্ছে আমরা অ্যাপ্লাই করি। তাহলে এই পয়েন্টটার নাম তোমাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো আমি সেগুলোকে আইডেন্টিফাই করে দিচ্ছি যে এটা হলো A, এটা D, এটা B, এটা C, তোমাদের কোয়েশ্চেনেই দেওয়া আছে। তা আমরা কি করব, এ পয়েন্টে যদি আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? এ পয়েন্টে KCL অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি কি দেখো, আহ আগের ভিডিওতেই বলেছি যে যদি কারেন্ট ঢুকে তাহলে সেটাকে ধরবো পজিটিভ, যদি বের হয়ে যায় তাহলে সেটাকে বলবো কি নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে দেখো I1টা কি, I1টা হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, এই নোডের ভিতর কি ঢুকতেছে, I1টা হবে কি পজিটিভ। তাহলে I1টা হলো পজিটিভ I1। I2টা দেখো এদিক দিয়ে কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, তার মানে I2টা হবে নেগেটিভ, এবং I3টা কি হচ্ছে, I3টা হচ্ছে এদিক দিয়ে ঢুকতেছে, তো I3টা হবে কি পজিটিভ। তাহলে I2টা হলো নেগেটিভ এবং I3টা হলো পজিটিভ। এটা সমান কি হবে? জিরো হবে। কিরশফের যেই কারেন্ট ল অর্থাৎ KCL এটাই বলে। আচ্ছা, এবারে আসো আমাদের KVL অ্যাপ্লাই করতে হবে। KVL আমরা কোথায় অ্যাপ্লাই করব? KVL অ্যাপ্লাই করব হচ্ছে দুইটা লুপের মধ্যে। আহ এখন দুইটা লুপ কি কি নিব? এখানে আসলে তিনটা লুপ আছে, তিনটা লুপের মধ্যে যে কোনো দুইটা লুপ নিতে পারবো। দেখতেছো হয়তো বা দুইটা লুপ, একটা লুপ হচ্ছে এইটা, আর একটা লুপ হচ্ছে এইটা, আর একটা লুপ হচ্ছে দুইটা মিলে একটা, এই যে এইটা তিনটা। তো তিনটা লুপের মধ্যে থেকে আমরা কিন্তু তিনটা ইকুয়েশন পাইতে পারতাম। তো তিনটা ইকুয়েশন আমরা নিলাম না কেন ওইভাবে? কেন আমরা এখান থেকে KCL থেকে একটা ইকুয়েশন নিব? এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের একটু চিন্তা ভাবনা করার জন্য দিলাম। তোমরা যদি কেউ অ্যান্সারটা পাও তাহলে আমাকে অবশ্যই জানাবে। তো আমরা এবার আসি যে এই লুপের মধ্যে আমরা যদি আহ KVL অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? এই লুপটা কি, এই লুপটা হলো A D এবং B, A D B A লুপের মধ্যে যদি আমরা KVL অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? তাহলে দেখো যে আমি আমি শুরু করতেছি কোথায় আর শেষ করতেছি কোথায়। আমি এখান থেকে শুরু করতেছি, শুরু করার পরে আমরা এই ডিরেকশনে যাচ্ছি, এই ডিরেকশনে গিয়ে এই ডিরেকশনে, দেন এখানে, দেন এখানে। তো আমরা হচ্ছে এই ডিরেকশনটা দেখবো, এই ডিরেকশনে যদি পজিটিভ, মানে পজিটিভ সাইন পাই তাহলে পজিটিভ নিবো, যদি নেগেটিভ সাইন পাই তাহলে আমরা কি নিবো? নেগেটিভ নিবো। তাহলে এই ডিরেকশনে যাওয়ার সময় দেখো তো আমরা এই ব্যাটারির ক্ষেত্রে কি নেগেটিভ দাগ পাচ্ছি, তো আমরা এখানে কি নিবো? মাইনাস নিবো।
তাহলে -9। এই এই রোধের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, প্লাস পাচ্ছি, প্লাস যেহেতু রোধের ক্ষেত্রে I × R নিতে হবে। আইটা কি, আইটা হচ্ছে আমাদের I2, আরটা কি, আরটা হচ্ছে আমাদের 8। আচ্ছা, নেক্সট এই রোধের ক্ষেত্রে কি, রোধের ক্ষেত্রে হচ্ছে, দেখো আমরা যেহেতু এইভাবে যাচ্ছিলাম, তাহলে উম প্রথমে কোনটা পাচ্ছি, প্রথমে পাচ্ছি আমরা হচ্ছে পজিটিভ দাগ, তার মানে কি আমরা এই ক্ষেত্রে পজিটিভ নিব। তাহলে +I3, এটার মধ্যে দিয়ে যেহেতু I3 পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, আর এদিক দিয়ে রোধ কত, রোধ হচ্ছে 4 ওহম, এবং এ পয়েন্টে যেহেতু আমরা ব্যাক করে ফেলছি, তো যা আসবে সেটা সমান কি লিখবো, 0 লিখবো। এবারে এই ইকুয়েশন গুলাকে আমরা হচ্ছে I1, I2 এবং I3 এভাবে ক্রমান্বয়ে সাজায় নিব। ক্রমান্বয়ে সাজায় নিলে আমরা হচ্ছে ক্যালকুলেটরে ইনপুট দিতে সুবিধা হবে। তাহলে যেহেতু এখানে আমরা I1 এর কিছু দেখছি না, তো আমরা কি লিখবো, 0 × I1 প্লাস 8 × I2 প্লাস 4 × I3 ইজ ইকুয়ালস টু কত, ইজ ইকুয়ালস টু হলো 9। এইভাবে আমরা সাজিয়ে নিব, অর্থাৎ AX প্লাস BY প্লাস CZ ইকুয়ালস টু হচ্ছে D, এই ফরম্যাটে আমরা সাজিয়ে নিব। তাহলে এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম, এটাকে আমরা ইকুয়েশন 2 দিলাম। এবারে থার্ড ইকুয়েশনটা আমরা কোন লুপে অ্যাপ্লাই করব, থার্ড ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করব এই লুপের মধ্যে। এই লুপের মধ্যে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি বলতে পারি যে ABCA, এই লুপে আমি অ্যাপ্লাই করব। তাহলে দেখো, ABCA লুপে, আমি যদি KVL অ্যাপ্লাই করি, তাহলে আমি কি পাবো দেখি। দেখো, এ পয়েন্ট থেকে শুরু করতেছি, এবার কিন্তু আমি এই ডিরেকশনে যাচ্ছি, তাই না? তাহলে এই ডিরেকশনে দেখো যে 4 ওহমের ক্ষেত্রে আমি কি পাচ্ছি, 4 ওহমের ক্ষেত্রে আমি মাইনাস দাগটাকে এনকাউন্টার করতেছি প্রথমে, তো এখানে হবে কি মাইনাস। তাহলে -4 কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, I3 পরিমাণ কারেন্ট যাচ্ছে। এরপরে এদিক থেকে এদিকে যাচ্ছিলাম, এদিকে যাওয়ার সময় আমি কি 7 ওহমের ক্ষেত্রে পজিটিভ দাগটা পাচ্ছি, তাহলে কি লিখবো, 7 কি পরিমাণ কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, 7 ওহমের মধ্যে দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে I1 পরিমাণ কারেন্ট এখানে গেল। এরপরে দেখো ব্যাটারির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, মাইনাস দাগটা পাচ্ছি, তো এখানে আমরা কি দিব, মাইনাস কত, -12 ভোল্ট। 12, এটা সমান কি হবে, 0 হবে। এগেইন এটাকে আমরা কিভাবে সাজিয়ে নিব, আমরা কি হচ্ছে প্রথমে I1, তারপরে I2, তারপরে I3, এভাবে সাজিয়ে নিব। তাহলে যদি সাজাই নিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা এখান থেকে পাচ্ছি 7I1 প্লাস, যেহেতু I2 নাই, তাহলে কি লিখবো, 0 × I2 প্লাস -4 × I3, এটা সমান কত হবে, 12। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ইকুয়েশন 3। এবারে তিনটা ইকুয়েশন পেয়েছি, এই তিনটা ইকুয়েশনকে আমরা ক্যালকুলেটরে সলভ করবো। এখন অনেকগুলো ভার্সিটিতে আসলে ক্যালকুলেটরে সলভ করতে দেয় না, সেক্ষেত্রে হয়তো বা প্রসেসটা একটু লেন্দি হবে। তো সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন অ্যান্সার করার, মানে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করার ক্ষেত্রে আমরা অবশ্যই কি করবো, এই ইকুয়েশন গুলো পর্যন্ত এনে রেখে দিব। সলভ করতে আমরা যাবো না, কেননা সলভ করার জন্য তোমাকে হয়তো বা 2-1 মার্ক বেশি দিতে পারে, কিন্তু তুমি যদি সলভ করতে যাও, তাহলে তোমার যে পরিমাণ টাইম কিল হবে, ওই টাইমে তোমরা হয়তো বা আরো অন্য প্রবলেম গুলো সলভ করতে পারবা। বাট যেগুলোতে আসলে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরে যদি এই ইকুয়েশন গুলাকে ইনপুট দেই, তাহলে আমরা আহ I1, I2 এবং I3 এর তিনটা ভ্যালু পেয়ে যাব। দেখো, আমি ক্যালকুলেটরে ইনপুট দিলাম, ক্যালকুলেটরে ইনপুট দিয়ে আমি I1 এর যে ভ্যালুটা পেলাম সেটা হলো 1.55। I2 এর যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা হচ্ছে 1.267, অর্থাৎ এটাকে আমি বলতে পারি 1.27, এবং এত অ্যাম্পিয়ার। এবং I3 এর যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা হচ্ছে -0.284 অ্যাম্পিয়ার। তাহলে দেখো, এখানে আমরা কি একটা মাইনাস সাইন পেয়েছি, অর্থাৎ আমরা I3 এর ভ্যালুটা মাইনাস পেয়েছি, অর্থাৎ I3 কি আমরা এই দিকে ধরেছিলাম, তার মানে কারেন্ট আসলে কোন দিকে যাচ্ছে, সেম পরিমাণ কারেন্টই উল্টা ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে সঠিক ডিরেকশন, যেটাকে আমরা আসলে ভুল ধরেছিলাম। বাট আসলে কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট এটাকে কমেন্টে লিখে দিবে, মানে কোশ্চেনের শেষে এটাকে জাস্ট লিখে দিবে যে I3 এর ডিরেকশনটা যেহেতু, I3 যেহেতু মাইনাস পেয়েছে, তো সেটা হচ্ছে উল্টা ডিরেকশনে ফ্লো করছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি যে আমরা আসলে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা কিভাবে, মানে এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করব। প্রথমেই হচ্ছে কারেন্টের ডিরেকশন র্যান্ডমলি ধরে নিতে হবে, এখানে দিয়ে দেওয়া আছে, যদি দিয়ে দেওয়া না থাকতো তাহলে আমরা র্যান্ডমলি যেদিকে ইচ্ছা ওইভাবে ধরে নিব। এটা এইখানে তোমাদের পূর্ণ স্বাধীনতা আছে। এরপরে যেই ডিরেকশনে, মানে যেভাবে তোমরা কারেন্টটাকে ধরেছো, ওইটা আর চেঞ্জ করা যাবে না। ওইটার উপর বেস করে আমরা হচ্ছে আহ ব্যাটারির, যদি আমরা, মানে ব্যাটারির মাইনাস দাগকে আমরা হচ্ছে, ছোট দাগকে আমরা মাইনাস ধরবো, আর বড় দাগকে আমরা প্লাস ধরবো। আর
ধরো যে এই ব্রাঞ্চ যদি চিন্তা করি, এই ব্রাঞ্চে কারেন্টটা ফ্লো করতেছে এদিকে, অর্থাৎ রোধের মধ্যে দিয়ে কারেন্টটা ঢুকতেছে কি এদিক দিয়ে, যেদিক দিয়ে কারেন্ট ঢুকবে সেটাকে ধরবো হচ্ছে পজিটিভ, আর যেদিক দিয়ে বের হবে সেটাকে হচ্ছে আমরা নেগেটিভ ধরবো। এরপরে আমাদের তিনটা ইকুয়েশন আছে। আর যেহেতু তিনটা ভ্যারিয়েবল আছে, তো আমাদের তিনটা ইকুয়েশন লাগবে। তিনটা ইকুয়েশনই তিনটা আমরা হচ্ছে লুপ থেকে নিব না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যে আমি তোমাদেরকে তিনটা লুপ দেখিয়েছি, একটা হলো এটা, একটা এটা, এবং একটা হলো এই যে বড় লুপটা। আমরা কোন কিভাবে নিব, আমরা হচ্ছে যে কোনো দুইটা লুপ থেকে নিবো। তোমরা চাইলে বড় লুপটা থেকেও নিতে পারো, বাট বড় লুপে নেওয়া আসলে বুদ্ধিমানের কাজ হবে না, কারণ অনেক বড় ইকুয়েশন আসবে। আহ তাহলে ছোট লুপ গুলো থেকে আমরা নেওয়ার ট্রাই করবো। ছোট লুপ গুলো থেকে আমরা দুইটা ইকুয়েশন পাবো, আবার আরেকটা ইকুয়েশন আমরা কোত্থেকে পাবো, আরেকটা ইকুয়েশন আমরা হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করে পাবো। ইকুয়েশন গুলো যে পাবো, ইকুয়েশন গুলাকে আমরা কিভাবে সাজিয়ে নিব, I1 I2 I3 এবং কনস্ট্যান্ট পার্টটাকে আমরা ইকুয়ালের পরে পাঠাবো। যেমন ধরো যে এখানে I1, এখানে I1 I2 এবং I3, আর কনস্ট্যান্ট পার্টটাকে ইকুয়েশনের অন্য পাশে পাঠিয়েছি। এবং কোনো জায়গায় যদি I1 বা I2 বা I3 এর কোনো একটা না থাকে, তাহলে তার কোএফিসিয়েন্টটা সামনে আমরা জিরো ধরে নিবো, তাহলে আমাদের ক্যালকুলেটরে ইনপুট দিতে সুবিধা হবে। এরপরে তিনটা ইকুয়েশন বের করব, তিনটা ইকুয়েশন বের করে আমরা ক্যালকুলেটরে ইনপুট দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাবো। ক্যালকুলেটরে কিভাবে রেজাল্টটা পাবো সেটার জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আহ আমিও সাজেস্ট করতে পারি, আমি অথবা কমেন্ট বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, যেখান থেকে তোমরা আসলে আহ এই ধরনের ভিডিওগুলো, মানে এই ধরনের ক্যালকুলেটরের শর্ট ট্রিক্স গুলো তোমরা শিখতে পারো। আশা করি এই ভিডিওটা তোমার, আমাদের থার্ড প্রবলেম যেটা, সেই থার্ড প্রবলেমে আমরা এবার জাম্প করবো।